এইটাতে আমরা পরে আসতেছি, প্রোফর্মা ইনকাম স্টেটমেন্টে তো আমরা যাবই, কিন্তু প্রোফর্মা স্টেটমেন্টের আগে আমাকে জানতে হবে আমার মেইন কনসেপ্টস অফ দিস পার্টিকুলার কর্পোরেশন ভ্যালুয়েশন। আচ্ছা, কর্পোরেশন ভ্যালুয়েশন আপনারা আজকে যেরকম করেছেন এর আগেও আপনারা কর্পোরেশন ভ্যালুয়েশন 440 তে করা হয়েছে, খুব ডিপলি আমি কর্পোরেশন ভ্যালুয়েশন করেছি। বাট ইভেন দেন ফর দ্য ফ্যাক্ট আপনারা এখানে এক্সেলে প্র্যাকটিস করার জন্য এই জিনিসটাকে আবার এখানে করতে হবে। লেট ইট লিভ ইন দিস ওয়ে। আমি এখানে লাস্ট টাইম ভ্যালুটাকে অন্য কিছু ভ্যালু নিয়ে করছিলাম। আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে এখানে কিছু আলাদা ভ্যালুস দেওয়া আছে, সেই ভ্যালুসগুলো অপটিমিস্টিক গ্রোথ ভ্যালুস নিয়ে আমরা বেসিক্যালি জিনিসটাকে কনসেপ্ট করার চেষ্টা করব। লেটস ট্রাই এন্ড সি হাউ ডাজ দিস ওয়ার্ক। আমাদের প্রথম টার্গেট হবে এটা জানা যে আমরা কাকে কাজ করতেছি, কোন কাজটা করতেছি, আমরা কি কি ভ্যালু পাওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? সো আমরা প্রথমে দেখার চেষ্টা করব হোয়াট ইজ আওয়ার ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালু অ্যামাউন্ট, রাইট? সো ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালু অ্যামাউন্ট আমার কত হয় সেই ওয়াইজ আমরা মেইনলি আমাদের কাজটা করব। সো লেটস কাম নাও টু দ্য ফ্রি ক্যাশ ফ্লো FCF। সো প্রথমে আমি আমার FCF ভ্যালু যে কোনো একটা FCF ভ্যালু আপনি ধরে নিতে পারেন, আমরা এখানকার FCF ভ্যালুটাকে বেসিক্যালি কনসিডার করছি। বাট we are going to go through some additional purpose to know what is our yearly growth rate, what is our long term growth rate, and how we can come down to the weighted average cost of capital. So generic sense হচ্ছে যে কোনো একটা কোম্পানির growth rate যেটা আছে, growth rates are always going to be dependent on the factor of what is the standard additional index growth rate of the country. So index growth rate of the country বলতে যদি বুঝেন বাংলাদেশের ইন্ডেক্স গ্রোথ রেট নিয়ে আমরা খুব একটা কাজ করি নাই এখন পর্যন্ত। আমরা জেনারেলি যদি দেখতে চাই, ইন্টারন্যাশনালি যদি দেখার কনসিডারেশন হয়, তাহলে S&P 500 ইন্ডেক্স গ্রোথ রেট কত আসে? সো S&P 500 ইয়ারলি রিটার্নস, এটা যদি দেখেন ইউ শুড বি কামিং ওভার হিয়ার এন্ড ইফ ইউ গো ডাউন ইন দিস প্লেস, এখানে ওরা অটোমেটিক্যালি বলে দিচ্ছে তার অ্যাভারেজ ইন্ডেক্স ফান্ডের গ্রোথ রেটটা কত আছে, ঠিক আছে? So it's actually coming down to the fact of 10.33% annual return in an average. In an average, the return is 10.33%. So আমরা এখানে ওই particular in an average growth rate কে basically consider করে নিব। Next we are going to come down to the another factor যেটাকে আমরা বলি হচ্ছে long term yield rate. So long term yield rate কে আমরা আরো একটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে bond US treasury bond yield rate 4.42%. 4.42 treasury bond yield rate. So it is basically right now देखिए 4.397%. It's basically showing the open position yield. Close position is always pretty much, all of them are pretty much basically same. So under any circumstances is basically 4.379%. আমরা এই কনসিডারেশনে মেইনলি প্রসিড করব। So our long term growth rate is এই গ্রোথ রেট বেড়ে যাওয়ার কারণে আপনার এবং যখনই দেখবেন যে আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনার গ্রোথ রেট এবং লং টার্ম গ্রোথ রেটের ভিতরে ডিফারেন্স যত বেশি হবে আপনার ওভারঅল কোম্পানি প্রাইস কিন্তু কম হবে। Why the reason is that? Because the thing is that if the difference basically starts becoming bigger, that means that your overall amount of earnings starts basically getting hampered. So overall amount of earnings টা যখন hampered হবে, এই কারণে লাস্ট টাইম আমরা যখন করছিলাম, লাস্ট টাইম করার কারণে আপনি আলটিমেটলি দেখছেন যে আপনার এখানে ইভেন তো আপনার টার্মিনাল ভ্যালুসগুলো ছোট ছিল, এখানে আপনার টার্মিনাল ভ্যালুসগুলো ছোট হয়েছে, কিন্তু ফাইনাল কোম্পানি ভ্যালুয়েশন অ্যাকচুয়ালি বড় আসছে। কিন্তু আমরা এই জায়গায় যখন করব আমরা আমাদের কোম্পানি ভ্যালুয়েশন একটু ছোট করব। So under any circumstances we are actually going to try and see how does this proceed. 4.397%. All right, that's another one option. Let's come down to the weighted average cost of capital. So weighted average cost of capital in under any circumstances you have to understand this thing. Weighted average cost of capital for a specific company which is going to be the minimum amount of return. So if it is considered that আমরা growth rate এর মতো weighted average cost of capital করি, that's just a market assumption. কিন্তু আপনার যদি একটা কোম্পানির মিনিমাম রিটার্ন ইন্ডেক্স মার্কেটে রিটার্ন হয়, তাহলে তো কোনো মানুষজন কোম্পানিতে ইনভেস্ট করবে না, ইন্ডেক্স মার্কেটে ইনভেস্ট করবে। সো ইট অলওয়েজ হ্যাজ টু বি সামওয়াট গ্রেটার দ্যান দ্য ওভারঅল ইন্ডেক্স অ্যামাউন্ট অফ রিটার্ন। সো আমাদের এই টার্গেটটা হচ্ছে এখানে আপনার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আন্ডার এনি সার্কামস্টেন্সেস ইটস টু বি আ বিট মোর রাদার দ্যান দ্য ওভারঅল অ্যামাউন্ট অফ ইন্ডেক্স রিটার্ন দ্যাট ইজ প্রোভাইডেড ওভার হিয়ার।
সো আমরা এই জায়গায় এটাকে 12.5% ধরছিলাম। এবং আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে দেখেন দিস প্লেস ইন দ্য ওয়্যাক অ্যান্ড among the growth rate the spread is much thinner. যখনই আপনার মার্কেটে আপনি যদি খুব ভালো করে দেখতে চান যে মার্কেটে আপনার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, কারণ কস্ট অফ ক্যাপিটাল ইজ সাপোজ টু বি সামথিং লাইক দিস, যে এটা সবসময় যত কম হবে তত ভালো কোম্পানির জন্য, কারণ আমার কস্ট অফ ক্যাপিটাল যদি বেশি দিতে হচ্ছে। সো এইটা কম, কিন্তু আপনার গ্রোথ রেট অথবা ইন্ডেক্স মার্কেট রিটার্ন যদি বেশি বাড়তে থাকে তাহলে এই দুটোর ভিতরে স্প্রেড কমতে থাকে। যখনই স্প্রেড কম হচ্ছে তার মানে আপনি এই জায়গায় যদি দেখেন ইট ইজ অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 2.7%, বাট ওভার হিয়ার ইটস নট অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 2.7%, ইটস লাইক অ্যারাউন্ড 2.17%. সো হিয়ার দ্য স্প্রেড ইজ অ্যাকচুয়ালি কামিং ডাউন মোর। আপনার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের সাথে ওভারঅল মার্কেট গ্রোথ রেটের স্প্রেডটা অনেক কমে আসছে। এই ক্ষেত্রটাও আপনাকে অ্যাকচুয়ালি আরেকটা ইন্ডিকেশন দেয় আপনার কোম্পানির ওভারঅল ফাইনাল ভ্যালুয়েশন কম আসা শুরু করবে। ঠিক আছে? সো এই ইনফরমেশনসগুলো আপনার আমাদের সবার মাথায় রাখতে হবে। দেন উই আর গোনা কন্ডিশন উইথ দ্য ফ্যাক্ট যে আমরা কিভাবে প্রসিড করব। সো ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস থিং। এটাকে আমরা যে কোনো টাইম পিরিয়ড ধরে নিতে পারেন। আমি এখানে পরবর্তীতে ইয়ারলি কনস্ট্যান্টটাকে বসাবো, বাট ইয়ারলি কনস্ট্যান্ট বসানোর আগে লেটস পুট ইট দিস ওয়ে। 2030 percentage is my bad. Let's put it this way, 2013. আমরা আমাদের মতো করে করি, ঠিক আছে? আমরা ওদের দিকে তাকানোর খুব একটা প্রয়োজনীয়তা নাই, আর আমাদেরও প্রয়োজনীয়তা নাই, কারণ আমরা এখানে যে জিনিসটাকে দেখতেছি আমরা 2018 পর্যন্ত যাব। ওকে, দ্য রিজন ইজ এখানে আমরা 2017 পর্যন্ত গিয়েছে, কারণ আমরা আবার 2018 পর্যন্ত যাব বিকজ আমরা টার্মিনাল ভ্যালু ক্যালকুলেশন করব। টার্মিনাল ভ্যালু ক্যালকুলেশনের জন্য আমরা অ্যাডিশনাল একটা প্রসিডিউর যাব, সেখান থেকে আমরা ব্যাক করার চেষ্টা করব। ঠিক আছে? সো প্রত্যেকটা পয়েন্টকে খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব। না, everybody watch this. এখানে যে ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা কোথা থেকে আসছে? We actually consider B2 as the primary amount with which 1 plus B3 আমি গ্রো করতেছি, মানে আমার প্রত্যেক বছরের ফ্রি ক্যাশ ফ্লো যা আসতেছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা কোম্পানিকে ভ্যালু করি হচ্ছে তার ফ্রি ক্যাশ ফ্লো অ্যামাউন্ট। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, স্যার কোম্পানিকে সাধারণত আমরা যতভাবে দেখছি সেটা দেখার সিস্টেমটা ছিল যে আমরা ব্যালেন্স শিটে তার টোটাল অ্যাসেট যেটা আছে, টোটাল অ্যাসেটের উপরে টোটাল অ্যাসেটের রিটার্নের সাথে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি কোম্পানির গ্রোথটাকে, মানে কোম্পানির অ্যাসেট সাইজ গ্রোথটাকে অনেক ভালো মতো দেখা যায়। কিন্তু কোম্পানির অ্যাসেট সাইজ গ্রোথের ভিতরে আপনার যে জিনিসগুলো ইনভলভ আছে সেটা হচ্ছে ডেট। ডেটকে যদি এখন আপনি সরায় না দেন তাহলে আপনার ক্লিয়ার ইকুইটি ভ্যালুয়েশন হয়। সো এই জন্য আপনার মেইন কনসিডারেশনটা থাকে হচ্ছে কি আপনার কোম্পানি কি পরিমাণে ক্যাশ ফ্লো করতে পারতেছে, হাউ মাচ অফ ফ্রি ক্যাশ ফ্লো দ্য কোম্পানি ক্যান বেসিক্যালি ইনহেরিট টু ইটসেলফ। সো আপনি যখনই আপনার কোম্পানির ইনহেরিটেড ক্যাশ ফ্লোকে আনতে পারবেন, আপনার ইনহেরিটেড ক্যাশ ফ্লো থেকে, কারণ দ্যাট ইজ বেসিক্যালি ইউর আর্নিং ফ্রম দ্যাট পার্টিকুলার ক্যাশ ফ্লো কন্ডিশন, এটার ইন্টারেস্ট গ্রোথ রেট থেকে আপনি বলতে পারবেন যে ইকুইটি গ্রোথটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে? দ্যাটস হোয়াট কোম্পানি ভ্যালুয়েশন ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট। অনেকেই কোশ্চেন করে এই জিনিসটা যে স্যার আমাদের তো যেটা হওয়া উচিত সেটা উচিত যে এভাবে যে টোটাল অ্যাসেট সাইজ return on asset on previous years, average percentage of that and multiply that with the 5-year percentage, that should actually give us a total company size. Yes, that gives us a total company size, but it actually inherits the interest expenses on the debts. That's why it inherits the interest expenses on the debts. That's why it's not actually a correct valuation method. এই জন্যই আমরা যেটা করি সেটা হচ্ছে on the basis of free cash flow যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার উপর আমার যে ইন্টারেস্ট অ্যামাউন্ট আর্নিং করতেছি, which is actually the weighted average cost of capital at the very minimum. সো সেই ইন্টারেস্ট থেকে আমার যতটুকু গ্রোথ আসবে সেই গ্রোথটুকুকে কনসিডার করে আমরা কোম্পানির ফাইনাল মিনিমাম ভ্যালু কনসিডার করে নিয়ে আসি। বুঝতে পারতেছি? অলরাইট, লেটস প্রসিড অন দ্যাট। সো এখানে আমি আবার এই জিনিসটাকে ইয়া করার জন্য লেট মি জাস্ট পুট দ্য ভ্যালুস ডাউন ওভার হিয়ার। অলরাইট, নাও লেটস কাম ডাউন উইথ দিস। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে FCF নিচ্ছি এন্ড দেন আমি এখানে মাল্টিপ্লাই বাই 1 প্লাস আমার এই জায়গায় যেটা আসছে সেটা হচ্ছে আমার গ্রোথ রেটটা আসছে এন্ড দেন আমি এটাকেও পার্মানেন্ট করে দিই, এই গ্রোথ রেটটাকেও পার্মানেন্ট করে দিই। ঠিক আছে? টু দ্য পাওয়ার অফ আমি এখানে যে পাওয়ারটা দেবো সেটা হচ্ছে উপরে যে টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের পাওয়ারটাকে আমি কনসিডার করার চেষ্টা করছি। ঠিক আছে? সো ইট অ্যাকচুয়ালি ইজ প্রসিডিং এক্স্যাক্টলি ইন দ্যাট পার্টিকুলার ম্যানার। এখানে এই লাস্ট ভ্যালুটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। লাস্ট ভ্যালুটা কেন চেঞ্জ হবে সেটাকে আমরা
ধীরে বলার চেষ্টা করছি। এতটুকু সবাই আমরা আগে প্রথমে করি, then we are going to come down to the fact why we are going to use a different consideration for the final value. Now, everybody try and see it in this way. এখানে আপনার 2017 অথবা 5 বছর পর্যন্ত সে অ্যাকচুয়ালি তার মার্কেট গ্রোথ রেট যেটা দেওয়া আছে সেটা ওয়াইজ বাড়বে, বাট ইন রিয়ালিটি আপনি যদি খুব ভালো করে দেখতে চান মার্কেট গ্রোথ রেট যে সেম থাকবে সেটা কতদিন পর্যন্ত সেম? মার্কেট গ্রোথ রেট একটা পার্টিকুলার টাইম পর্যন্ত যে সেম ভ্যালুই থাকবে দ্যার ইজ নো গ্যারান্টি। সো প্রধানত আপনি প্রথম বছরে যেটা চাচ্ছেন সেটাই অ্যাকচুয়ালি কোনো জেনারেল গ্যারান্টি দিচ্ছে না। এ কারণে আপনি যদি কনসিডার করেন আপনার এই 8% গ্রোথ রেটের তুলনায় আমি S&P 500 এর লাস্ট টাইম পিরিয়ড থেকে যে অ্যাভারেজ 1957 থেকে এখন পর্যন্ত অ্যাভারেজ যে গ্রোথ রেটটা আছে সেই গ্রোথ রেটটাকে কনসিডার করতেছি, উইচ ইজ লাইক আ ভেরি ভেরি গুড বেঞ্চমার্ক অ্যান্ড ইট ইজ স্টেবল। সো ওই গ্রোথ রেটটাকে আমি মেইনলি কনসিডার করে নিতে যাচ্ছি। সো এই গ্রোথটাকে নিতে, বাট 5 বছর পরে একই গ্রোথ রেট থাকা দ্যাটস ভেরি আনইউজুয়াল। ইন দ্যাট কেস হোয়াট উই আর গোনা ডু, উই আর গোনা কাম ডাউন উইথ দ্য ফ্যাক্ট যে আমার 5th ইয়ারে যে গ্রোথটা হয়েছে সেই গ্রোথটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার লং টার্ম গ্রোথ রেট দিয়ে বেসিক্যালি বাড়ানোর চেষ্টা করবো। ঠিক আছে? So this actually has just increased over there. Now this is one way of figuring out আপনার last year পর্যন্ত কি কন্ডিশন দেবে। অলরাইট, লেটস পুট ইট দ্যাট। নাও সবাই এখানে দেখেন আপনার এই জায়গায় গেল, এই জায়গায় গিয়ে আপনার এখানে একটা ভ্যালু আসবে। নাও আমরা এই জিনিসটাকে যেটা করব সেটা হচ্ছে এই পার্টিকুলার টোটাল ভ্যালুটাকে এখন আমি একটা টার্মিনাল ভ্যালু ক্যালকুলেশন করার চেষ্টা করব। সো why this is a terminal value? It's an important question. You know what? Let's just put it down. এটা ChatGPT কে জিজ্ঞেস করছি, ChatGPT কি আনসার দিছে আমি আর কথাই বলতে যাচ্ছি না। Google actually is provided not a correct answer but even though pretty good answer. Let's see. ঠিক আছে, আমি এখন ওখানে দেখাবো, এটাও বুঝবেন না। সো এখানে একটা অনেক বড় বিষয় আসবে। এই এতটুকু অংশকে আমার কাছে খুব একটা খারাপ লাগে না। এভরিওয়ে ট্রাই এন্ড রিড দিস থিং। আপনারা একইভাবে একই কোশ্চেনটাকে সার্চ করেন, কারণ দিস ইজ ইম্পর্টেন্ট। In discounted cash flow valuation, the terminal value represents the present value of all future cash flows beyond the explicit forecast period. It's often calculated using the perpetuity growth model, whatever that is, that's fine, which assumes the company will grow at a constant rate indefinitely. Now, this is an important one. সবাই এই জায়গায় দিয়ে দেখেন, আপনি যদি দেখেন আমি খুব একটা কারেক্ট নাম্বার না, বাট ইভেন দেন যদি দেখতে চান গ্রোথ রেটটা 10.33% আছে, আর আপনি যদি লং টার্ম গ্রোথ রেটের দিকে তাকান সেটা হচ্ছে অ্যারাউন্ড 4.4%. It's not exactly half, but it is close to half. ঠিক আছে, আপনি রিয়েলিটিতে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে 5 বছর পর্যন্ত সে যে রেটে গ্রো করতে পারে, এরপরে অ্যাট দ্য মিনিমাম সে এটার হাফ রেটে গ্রো করতে পারবে। দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন। ঠিক আছে, আবার আমি বলছি, a company at which particular rate it can grow, after 5 years it can at least grow at the half of its actual rate if there is a growth pattern maintained. In that situation, the 6th-year FCF value frequently used as the starting point for this calculation, because it is assumed that after a certain period of 5 to 10 years, a company's growth will stabilize into a more predictable, sustainable rate. Okay? Now, the whole idea is that আমি যখনই প্রেডিক্টেবল এন্ড সাস্টেইনেবল একটা অ্যামাউন্টে গ্রো করার কথা চিন্তা করতেছি, অ্যাট দ্যাট পজিশনে আপনি কি তখন অনেক হাই গ্রোথ রেটকে প্রেডিক্টেবল এন্ড সাস্টেইনেবল গ্রোথ রেট করবেন? নট পসিবল। অবভিয়াসলি যেই গ্রোথ রেটে সে বাড়তেছিল তার
অ্যাভারেজ অফ হাফ গ্রোথ রেটটাকে আমি ধরে নিলাম। অনেকেই এই জিনিসটাকে এরকম করে যে গো বাই যদি যেমন ধরুন আমি যদি একটা বাংলাদেশ মার্কেটের ডেটা আমার কাছে যদি না থাকে, আমি সিম্পলি যেটা করতাম, আমি গ্রোথ রেটটা ফাইন্ড করতাম, এটার হাফটাকে লং টার্ম গ্রোথ রেট ধরে নিতাম। কোশ্চেন হচ্ছে ইন রিয়ালিটি আপনার কাছে যদি আমি ইউএস ডেটা ধরি, ইউএস ডেটাতে অলরেডি লং টার্ম ইল্ড রেট দেওয়া আছে, সো আমি লং টার্ম ইল্ড রেট ধরেই আমি কিছু করার চেষ্টা করি, ঠিক আছে? না, the difference between the stable growth rate and discount rate is crucial for determining the terminal value as it directly impacts the present value of those future categories. এই জন্যই the difference of between the stable growth rate and the discount rate is crucial for determining the terminal value as it directly impacts the present value of the future categories. এবার বুঝতে পারছেন? সো এইটা যখনই সেই ডিফারেন্সটা থাকবে একটা স্টেবল রেটের এগেইনস্টে, সেটা আমরা সবসময় একটা কারেক্ট কোম্পানি ভ্যালুয়েশন বেসিক্যালি। সো আমাদের এই বেসিক ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশনটা অনেক বেশি জরুরি দরকার। উই নিড টু নো যে আমরা এই ফাউন্ডেশনটার এগেইনস্টে কেন কাজটা করতেছি। সো এক্সেলে আমরা যখনই কাজটা করবো আমাদের এই পার্টিকুলার ফাউন্ডেশনাল নলেজটা থাকা ওই হাফটাই তো প্রেডিক্টেবল রেট। ওটাই প্রেডিকশন রেট। সো এখন আপনারা এখানে আসেন সবার আগে, আপনার কাছে অলরেডি গ্রোথ অ্যামাউন্টটা দেওয়া আছে, আমরা এখান থেকে ডিভাইড দ্যাট। নাও হিয়ার উই আর অ্যাকচুয়ালি গোনা কনসিডার দ্য ফ্যাক্ট অফ, আপনি যদি এই জায়গায় দেখেন, পুরো জিনিসটা দেখেন, এখানে দেখেন ও অলরেডি গ্রো করাচ্ছে, তারপর B5 minus B4 দিতেছে। হোয়াট ইজ B5? B5 is basically the weighted average cost of capital, মানে আপনার কস্ট অফ ক্যাপিটাল যতটুকু আসতেছে এতটুকু আপনার মিনিমাম গ্রো করার ক্যাপাবিলিটি থাকবে, তার এগেইনস্টে আপনি লং টার্ম গ্রোথ রেট কতটুকু করতেছেন, দুইটার মাঝখানে যে ডিফারেন্সটা করবে দ্যাট উইল গিভ ইউ আ কোম্পানিজ টার্মিনাল, মানে ফাইনাল এন্ড অফ দ্য ডে ভ্যালু যত আসে। সো আমরা এখানে চলে যাই, দ্যাট উইল বি দিস ভ্যালু ডিভাইডেড বাই ব্র্যাকেট অফ WACC minus the long term growth rate, that would give us the terminal value. বুঝতে পারছেন? ঠিক আছে স্যার আবার দেখাচ্ছি। This is going to be the final value যেটা আমরা পাইছি ঠিক উপরের ভ্যালুটা, divide that by the weighted average cost of capital minus the long term. ঠিক আছে? That's the value. Now when I do this, এই দুইটা ভ্যালু মিলায়, এখন এই ভ্যালুটা কিন্তু আসলে এই 6th পজিশনে না, সে আসলে চলে আসছে হচ্ছে কি 5th পজিশনে, ঠিক আছে? কারণ যখনই আপনি টার্মিনাল থেকে নিয়ে আসছেন, ইউ অ্যাকচুয়ালি মুভড অন টু পারপিচুইটি ডিউ অথবা দ্য প্রেজেন্ট ভ্যালু অফ পারপিচুইটি পয়েন্ট। সো প্রেজেন্ট ভ্যালু অফ পারপিচুইটি 1 বছরের পরেরটার জন্য, 1 বছরের পরের জন্য কত বছরে আসা উচিত? 5 বছর পরে আসা উচিত, মানে 6 বছর থেকে তার কোন বছরে আসা উচিত? 5 বছর পরে আসা উচিত। বুঝতে পারতেছি? আবার আমার এখানে যখনই আমি এই গ্রোথ রেটের সাথে আমি আমার টার্ম, ভালো করে দেখেন, আমার WACC ভ্যালুর সাথে আমি আমার লং টার্ম গ্রোথ রেটের ডিফারেন্সটাকে করতেছি, আমি কি করতেছি? 1 বছর তাকে পিছাচ্ছি। 1 বছর তাকে পিছাচ্ছি মানে কোন জায়গায় আনতেছি না, 1 বছরের প্রেজেন্ট ভ্যালু আনতেছি, মানে আমার পঞ্চম ইয়ারের প্রেজেন্ট ভ্যালুটাকে নিয়ে আসতেছি। কথাটাকে ভালো করে দেখে রাখেন, ওকে? এই জন্যই আমি জিনিসটাকে করতেছি। ইউ হ্যাভ ডান ইট। এটা আপনারা, আপনি এটা 254 করছেন, 444 করছেন, আমি দুইটা কি করি 254 440 মিটার তখন করাইনি, তখন আমি অনেক নাইস ছিলাম, এরপর আমার নাইসনেস আস্তে আস্তে চলে যাওয়ার সময় দেখিনি আপনাকে গরম হচ্ছে। আইদার ওয়ে লেটস সি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কাছে টোটাল ফাইনাল ভ্যালু আছে দিস প্লাস দ্য প্রিভিয়াস ভ্যালু, এইটাকে নিয়ে আসলাম, অ্যান্ড দেন জাস্ট এটাকে পুরাটাকে একসাথে আপনি নিয়ে আসেন, ইউ ক্যান গেট অল দ্য ভ্যালুস দ্যাট ইজ কামিং ওভার হিয়ার। নাও আমি যেটা করছি এইটার আগের ভ্যালুটাকে দুটোকে যোগ করছি, সাম করছি, সাম করে আমি এটাকে নিয়ে আসছি, অ্যান্ড দেন অল দিস ভ্যালুস হ্যাঁ ইনক্লুডিং দ্য ভ্যালু। দ্যাটস সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি আমার নেক্সট কাজটা করবো, যেটাকে আমরা বলি হচ্ছে NPV ক্যালকুলেশন। রাইট, এভরিবডি ট্রাই এন্ড সি আমার NPV ক্যালকুলেশন কিভাবে আসে। NPV ক্যালকুলেশন করার প্রসেসটা হচ্ছে যে আপনি সবার আগে যেটা করার চেষ্টা করবেন, ইউ আর অ্যাকচুয়ালি গোনা লুক এট দ্য ফ্যাক্ট যে আপনি প্রধানত আপনার নেট প্রেজেন্ট ভ্যালু কত করে পাবেন। সো আমরা প্রথমে এই জায়গায় যখনই যাব, আমরা এই জায়গায় দেখেন ইজিলি শোন আপনার NPV ক্যালকুলেশন কিভাবে হচ্ছে।
এনপিভি ক্যালকুলেশনের জন্য সর্বপ্রথম যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আই গোনা রাইট ডাউন দ্য ফর্মুলা। এভরিবডি ওয়াচ হাউ দ্য ফর্মুলা ইজ রিটেন। এনপিভি ইজ ইকুয়াল টু, ব্র্যাকেটে থাকবে হচ্ছে ফার্স্টে ব্র্যাকেট দেন ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, দেখেন ভিতরে কি কি আছে, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অল ফ্রি ক্যাশ ফ্লোস। ঠিক আছে, all free cash flows. Then what you're going to do, you're going to put down the bracket. Now, when you actually have the WACC and all free cash flows, you are going to multiply that with 1 plus the WACC rate. And then whenever that is there, this whole value, এখানে আপনি একটা কাজ করেন, এখানে একটা থার্ড ব্র্যাকেট দেন। ঠিক আছে, দেখেন আমি পুরো জিনিসটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ব্লক করতেছি। ঠিক আছে, when you have this all value, this third bracket also চোখেই দেখতেছি উল্টো দিকে। হ্যাঁ করা যাবে, করা কেন যাবে না? হ্যাঁ, আপনি ঠিক ওয়্যাকের উপরে যেই 1 প্লাস ওয়্যাকের যে পার্সেন্টেজটা আছে সেটাকে আপনি জাস্ট পাওয়ার করবেন হচ্ছে গিয়ে 0.5। ঠিক আছে, it is because 0.5 is nothing else but the square root of this particular value. ঠিক আছে, it's a pretty easy formula. আমি ফর্মুলাটা প্রথমে লিখলাম। Everybody come over here and let's start writing it. সো আমরা এখানে যেটা যাব সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে এনপিভি। সো এভরিবডি ইজ লুকিং অ্যাট ইট। আমি কিভাবে এনপিভিটা ক্লিক করতেছি, তারপর আমি যাব হচ্ছে WACC, হোয়াট ইজ মাই WACC রেট, দ্যাট ইজ মাই WACC রেট। তারপর হচ্ছে অল মাই ক্যাশ ফ্লোস, all my cash flows are coming in, bracket close. I'm going to multiply that with bracket of 1 plus the WACC rate and then to the power of 0.5. Alright, when you do that, this is actually giving me the present value of all these particular values. This is basically my present value. So all free cash flow Yeah? all free cash flow জি, all free cash flow অল ফ্রি ক্যাশ ফ্লোর জন্য এখানে দেখাই। অল ফ্রি ক্যাশ ফ্লো তো আসলে এখানে দরকার হচ্ছে যে এই সবগুলো ক্যাশ ফ্লো আমি দিচ্ছি, টোটাল ক্যাশ ফ্লো যেগুলো আছে সেই টোটাল ক্যাশ ফ্লো করে দেখাচ্ছি। ঠিক আছে, না when we do that, everybody come down with the question যে আপনি এখানে কাকে কাকে বাদ দিবেন, কাকে কাকে নিবেন। ঠিক আছে, প্রথম কোশ্চেন হচ্ছে why do we add back initial cash and marketable securities? না, আমার যে জিনিসটা আছে প্রথমে আমি ফ্রি ক্যাশ ফ্লো পাইছি না, ফ্রি ক্যাশ ফ্লো or liquidated amount of convertible asset cash flow. Now, I'm saying the word again. The free cash flow is a company's liquidated amount of convertible cash flow. When we have that, এটার সাথে আমার হাতে ইন হ্যান্ড যত ক্যাশ আছে এই সবগুলা ক্যাশকে যদি আমি যোগ করি, then I find the total amount of cash balance. And যখনই আমি ক্যাশ ব্যালেন্সটাকে রাখতেছি, সেই ক্যাশ ব্যালেন্স থেকে আমি যখনই আমার ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিকে সরাই দেবো, I can get to know what is my equity condition. ঠিক আছে, এগেন আমরা যদি এই জায়গায় দেখি, এখানে কোথায় আছে ছিল তো subtract out 2012 financial liabilities. So 2012 financial liabilities के हम देखिए, financial liabilities 2012 ना কাকাত্তর কথা, আচ্ছা না দেওয়া থাকে ব্যালেন্স শিট দেওয়া নাই আসলে। ABC কর্পোরেশন ব্যালেন্স শিট নাই না, can we calculate it? One second. Caterpillar দিয়ে হবে না।
পেজ কি ডিলিটেড হয়েছে নাকি? আমরা কি কোনো পেজ ডিলিট করছিলাম? না, এটা তো মাত্রই আমরা ডাউনলোড করলাম। এটা তো মাত্রই আমরা ডাউনলোড করলাম, মাত্র ডাউনলোড করে আচ্ছা যাবো, সমস্যা নেই। তাহলে ওরা এখানে বেসিক্যালি বলে দিয়েছে, আচ্ছা আমরা তো এটা ইউজ করতেছি না, পয়েন্ট ইজ নট দ্যাট। পয়েন্ট হচ্ছে আমার এখানতে টোটাল পিভি ভ্যালুটা আমার কাছে চলে আসে। দেন we are actually gonna go with cash plus marketable securities. ঠিক আছে? ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ, এই দুইটা জিনিস আমি এখানে নিয়ে আসার চেষ্টা করলাম। দেন we are going to come down to the last one, outstanding liabilities. So in here, as because we have the outstanding liabilities, we are going to add back. I mean, just like a simple random number name, let's consider 100,000 of cash is there, and outstanding liabilities, let's consider around 25. ঠিক আছে? When I have that, let's come down to the position of how much of equity balance we have. This plus the cash plus marketable securities minus the outstanding liabilities would give us the equity value position. ঠিক আছে? আমি স্ট্যান্ডিং পজিশন, কারণ এখানে যেহেতু স্যার অ্যাজ আ হোল এই ভ্যালুটা যেহেতু আমরা দেখতেছি না কোথা থেকে আসছে, বাট আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করতেছি আমার ইকুইটি ভ্যালুয়েশন কিভাবে হচ্ছে। সো এভরিবডি দেখেন, প্রথম টার্গেট হচ্ছে এই কাজটাই আপনারা অনেক ব্রডার পার্সপেক্টিভে আপনাদের প্রজেক্টে করবেন। ঠিক আছে? এই প্রজেক্টের কাজটাই হবে এটা, যে আপনারা এই যে মাত্র কাজটা করতেছি এই কাজটাকে অনেক ব্রডার একটা পার্সপেক্টিভ থেকে করব। কারণ আমরা প্রথম কাজ হবে ক্যাশ ফ্লো বের করা। whenever we do cash flow valuation থেকে a free cash flow valuation করে তারপর আমরা equity valuation করি। ওই 100,000 আমি জাস্ট র্যান্ডম নাম্বার নিয়েছি, এখানে এই নাম্বার আমি এখানে র্যান্ডম নাম্বার নিয়ে আসছি। ইট ইজ নট এক্স্যাক্টলি আমার কাছে এখানে ডকুমেন্টস আছে, তাহলে ডকুমেন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমার একটা অ্যাকাউন্ট ব্যালেন্স শিট বানাইতে হবে আবার। ঠিক আছে? সো লেটস নট গেট ইনটু দ্যাট। আমরা রিয়েল কাজ যখন করা শুরু করবো তখন আমি দেখাবো কিভাবে আপনি ব্যালেন্স শিট থেকে এই নাম্বারগুলো এক্সট্রাক্ট করবেন। সো এখানে আপনার যেটা আছে, আপনার কাছে প্রেজেন্ট ভ্যালু আছে, আপনার কাছে ক্যাশ এন্ড মার্কেটেবল সিকিউরিটিজ। নাও দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন, এভরিবডি ওয়াচ দিস। The important piece of information is here you are doing it from 2013 till 2018, and then you are coming back to 2017, and after doing all these things you are again coming back to 2012 with the PV condition. You are actually coming back to 2012, not 2013. আপনি কিন্তু 2012 এ আসতেছেন। কেন আসতেছেন? কারণ এই নাম্বারটার দিকে যদি তাকান, আপনি কিন্তু টু দা পাওয়ার 1 করছেন, এখানে টু দা পাওয়ার 2 করছেন, এখানে 3 করছেন। সো আপনি এই সবগুলো জিনিস করার পরে আপনি প্রেজেন্ট ভ্যালু মানে আজকের দিনের ভ্যালুতে আসতেছেন। সো এখানে ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটিজ যারা থাকবে সেটা হবে আজকের দিনের ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটিজ কত, মানে 2012 অথবা ওই এক্সাক্ট পিরিয়ডের মার্কেটেবল সিকিউরিটিজ কত আছে, ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটিজ। সো ক্যাশ and marketable securities coming over here, outstanding liabilities over here. So present value plus cash, আমার কাছে যত additional cash আছে সেটা minus outstanding liabilities, which gonna provide you your equity. Now if we actually have 1 million shares, your share value will be, দেখেন, this is gonna be this divided by this 1 million shares. All right, that's 7.9238. ঠিক আছে, that's your share value. Okay, now এখন সবচেয়ে বড় প্রশ্ন, এখানকার অনেক ব্যক্তিত্বরাই যারা আমার সাথে যারা কাজ করছে আর ওরা হয়তো একটা অ্যাডিশনাল এক্সেলে ওয়াট অ্যানালাইসিস করে আসছে, বাট এছাড়া আপনাদের অনেকেরই এই স্ট্রং কাজটা কখনো করা হয়নি। সবাই এটাকে ইন হ্যান্ড যদি করে থাকেন আবার করেন, যদি করে থাকেন আবার করেন, আর যদি না করে থাকেন এখন খুব ভালো মতো প্র্যাকটিস করেন। এভরিবডি এই জিনিসটা খুবই জরুরি, আপনাকে এখন দেখতে হবে, কারণ এই পুরো কাজটা করা ছাড়া, মানে এখানে এই পুরো কাজটা করা ছাড়া আপনি হোয়াট ইফ অ্যানালাইসিস করতে পারবেন না। এখন আমি হোয়াট ইফ অ্যানালাইসিসটা আজকে করে দেখানোর পরে আপনাকে বলবো হোয়াট ইফ অ্যানালাইসিসের ব্যাকগ্রাউন্ড বেসিক্স কি। ঠিক আছে, আগে করি দেন এভরিবডি ওয়াচ ইট। আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি সবার আগে এই ভ্যালুটাকে আমি এখানে প্লেস করি। প্লেস করার পরে আই এম জাস্ট গোনা গো থ্রু উইথ ভেরি সিম্পল ওয়াক পার্সেন্টেজ। সো এগুলাকে আপনার ওয়াক পার্সেন্টেজ বলতেছি আমি। তো ধরে নিই আমার এই ধরনের ওয়াক পার্সেন্টেজ আছে, কখনো কখনো তো 0% থাকতে পারে।
সো আমি এই ধরনের উল্টাপাল্টা নাম্বার দিলাম, নাম্বার দিয়ে আমি এই ওয়ার্ক পার্সেন্টেজটাকে ধরে দেওয়ার চেষ্টা করি হচ্ছে অ্যারাউন্ড 22% মধ্যে দিয়ে গেলাম, ঠিক আছে। আবার এখানেও আপনি যেটা দেখেন, আপনি আপনার লং টার্ম গ্রোথ রেটটা, স্বাভাবিকভাবে লং টার্ম গ্রোথ রেট অবভিয়াসলি 12% এর উপরে যাবে। আমি টার্গেট করবো 0% থেকে 12%, ঠিক আছে। সো ও যেটা করবে এখন বেসিক্যালি একদম 12% পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবে। লেট ইট টেক দ্যাট নাও যখনই আপনার 0 হচ্ছে, অবভিয়াসলি অ্যাট দ্যাট মোমেন্ট উই ক্যানট এক্সপেক্ট এনিথিং ভেরি মাচ। আপনি ধরে নেন এই যে এই নাম্বারগুলার মানে যখনই আপনার এই দিকের নাম্বারগুলা এই নাম্বারগুলার উপরে অথবা সিমিলার আছে, অ্যাট দ্যাট মোমেন্ট ইউ আর নট গোনা গেট এনিথিং। সো এই যে আপনি এখান থেকে এই লাইনটা, আমি মাত্র এখন একটা দেখেন একটা আনসিন লাইন এখানে ড্র করতেছি। এই আনসিন লাইনটার দিকে যদি আপনি তাকান, দেখবেন যখন 12% পর্যন্ত আসে, তার আগ পর্যন্ত উপরে যতগুলো ভ্যালু যাবে সবগুলো ভ্যালু আইদার নেগেটিভ অথবা নন ডিটারমিনেন্ট অথবা ডিভ ভ্যালু হিসেবে আসবে। এটার রিজন হচ্ছে কারণ আপনি যদি রিয়েল ফ্যাক্টরটাকে চেক করে দেখেন, এখানে আপনি এখানে যখন আপনি আপনার প্রেজেন্ট ভ্যালুটা বের করছিলেন, ভালো করে দেখেন এই জায়গাটাতে যখন আপনি আপনার টার্মিনাল ভ্যালু দিয়ে প্রেজেন্ট ভ্যালু বের করছিলেন, এই জায়গায় আপনি কি করছেন, ওয়াক এবং লং টার্ম গ্রোথের ভিতরে ডিফারেন্স বের করছিলেন, যেটা একটা পজিটিভ ডিফারেন্স ছিল। এখন যেখানে 0 ডিফারেন্স আসতেছে অথবা নেগেটিভ ডিফারেন্স আসতেছে, সেটা কি রেজাল্ট? একটা আনক্লেইম রেজাল্ট দিবে, যে রেজাল্টটা আমার জন্য ফিজিবল হবে না। এগেইন আমি রিপিট করতেছি, এই জায়গায় যখন ওয়াক পার্সেন্টেজের চেয়ে আপনার লং টার্ম গ্রোথ পার্সেন্টেজ বেশি হয়ে যাচ্ছে, দ্যাটস অলরেডি নট আ ফিজিবল অপশন ফর দ্য কোম্পানি এট অল। অথবা ওয়াক এবং লং টার্ম গ্রোথ রেট যখন সমান হয়ে যাচ্ছে, দ্যাটস অলসো নট আ ফিজিবল সিচুয়েশন। সো এই সিচুয়েশনগুলোর কারণে এখানে আপনার জন্য কোনো ফিজিবল অপশন আসবে না। সো এখানে যে আনসিন একটা লাইন এখানে ড্র করতেছি, যেমন ধরেন এই যে এই পয়েন্টটা O18, আবার P19, আবার Q20, R21, এই লাইনগুলোর দিকে যতক্ষণ পর্যন্ত আমি 12 পর্যন্ত যাচ্ছি, এর আগ পর্যন্ত যতগুলো ভ্যালু আপনি দেখবেন, এই ভ্যালুগুলো খুব একটা ফিজিবল কোনো কন্ডিশন আপনার জন্য আনতেছে না। এর পরের কন্ডিশনসগুলো অ্যাকচুয়ালি ফিজিবল হবে। এটাকে আমরা যখন কাজ করি, এটাকে আমরা একটা স্পেসিফিক জিনিস করে এটাকে কনফিউশন ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে। মানে আমরা এই কনফিউশন ম্যাট্রিক্স মডেলটাতে মেইন টার্গেট হচ্ছে যে একটা পার্টিকুলার পজিশন পর্যন্ত দে আর গোইং টু বি অ্যাকসেপ্টেড, এরপরে বাকিগুলো অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হবে। সো এই জিনিসগুলো এখন আমরা এখানে দেখানোর চেষ্টা করব। ইট ইজ জেনারেলি আপনি ডেটা টেবিলে প্রথমে যাবেন। ডেটা টেবিলে যাওয়ার পরে আপনার কাছে সবার আগে কোশ্চেন হচ্ছে যে দেয়ার ইজ আ থিং কল্ড এজ আ হোয়াট ইফ অ্যানালাইসিস। সো আপনারা যখন হোয়াট ইফ অ্যানালাইসিসে যাবেন, হোয়াট ইফ অ্যানালাইসিসের পরে ইউ ক্লিক অন টু ডেটা টেবিল। নাও দেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কামিং ওভার হিয়ার। স্যার, আমি আসলে কাকে রেফার করে কোন কাজটা করতে চাচ্ছি? আই এম সেইং ইট এগেইন, আমি কাকে রেফার করে কোন কাজটা করতে যাচ্ছি? সো আমার রেফারেন্স হবে দুইটা জিনিস। সবাই দেখেন, হোয়াট আর মাই রেফারেন্সেস। এখানে আপনি আগে আমার ডেটা টেবিলে যাওয়ার দরকার নেই, আগে আপনি এখানে দেখেন জিনিসটা কিভাবে অ্যাক্সেস। সবাই যখন আপনি এখানে দেখবেন, এখানে দেখেন দুইটা জিনিসকে বলতেছে, B4, B5। সো হোয়াট ইজ দিস B4? B4 is basically considering the fact of long-term growth rate. Okay? Again, B4 is considering the fact of long-term growth rate. So, আমি এই জায়গায় যদি জিনিসটাকে এরকম করতাম যে আমি আমার রোতে, this is basically row, this is a column. Okay? Try and understand. Whenever we are moving up to down in Excel, that's basically a column. When you are moving left to right, we are actually going through a row. So, আমার যে এখানে যে কলামটা আছে, এই কলামটাতে আমি কাকে রেফার করব? কলামটাতে আমি এই ভ্যালুগুলোকে রেফার করব ইন অর্ডার টু গেট দিস পার্টিকুলার শেয়ার ভ্যালু ফর আ লং টার্ম গ্রোথ রেট, যেটা আমার গ্রোথে আছে এই ভ্যালুটা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হোয়াট ইফ অ্যানালাইসিসে যাব, যারা এই পার্টিকুলার লং টার্ম গ্রোথ রেট এবং এই ওয়াক ভ্যালুগুলোর জন্য এই পার্টিকুলার শেয়ার ভ্যালুকে রেফারেন্স করে বাকি সবগুলো অপারেশনস করবে। ওকে, এই একই রেফারেন্স ওয়ার্ডটাকে ইউজ করে বাকি সবগুলো অপারেশনস করবে। সো আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমরা ডেটা টেবিলে যাবো। ডেটা টেবিলে গিয়ে প্রথমে দেখেন আমি কাকে রো ইনপুট বলতেছি। সো রো ইনপুটের জন্য আমি সবার আগে রো ইনপুট সেল হবে যে আমি যেই পার্টিকুলার লং টার্ম গ্রোথ রেট নিয়ে কাজ শুরু করছিলাম। সো দিস ইজ বেসিক্যালি মাই রো ইনপুট সেল। সো একে সে রেফার করবে, তারপর এই রেফারেন্স পয়েন্টে একবার 0% বসাবে, একবার 2% বসাবে, একবার 4% বসাবে, এভাবে করে সে প্রসিড করবে। তারপর
সে ওয়াইকে আবার এই 12.5% যে কাজটা ছিল সেই জায়গায় 12.5% বসাবে এবং ওই জায়গায় 0 2 এভাবে বসাবে প্রসিড করে দেবে। সো দিস ইজ বেসিক্যালি কল্ড অ্যাজ আ অ্যারে অপারেশন। সো প্রথমে হচ্ছে আমার লং টার্ম গ্রোথ রেট এটা গেল, আর কলাম ইনপুট সেলে আমি ওকে বসাইলাম, বসায় তারপর আমি ক্লিক করলাম ওকে। সরি আমি তো ধরেই নেই না, আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট না করলে তো কাজ হবে না, কারণ ও জানে না কতটুকু পর্যন্ত আপনি দিবেন, এই কারণে কাজ হচ্ছে। স্মার্ট লোকজন আমাকে দেখে হাসতেছে যে স্যার পারে না, হোয়াট আল্লাহ আমাকে দেখে হাসতেছে, সরি আই ডোন্ট মাইন্ড, অস্বাভাবিক না ব্যাপার, নো প্রবলেম, আমিও শিখতেছি আপনাদের কাছ থেকে কোনো কিছু। বাট আমি যেটা বলতেছি যে একটা জিনিস আমি আপনাদেরকে খুব কারেক্ট বলতেছি, সেটা হচ্ছে অপারেশন প্রসেসটা কিভাবে হচ্ছে সেটা আমি আপনাদেরকে একদম ডেপথে বলে দেওয়ার চেষ্টা করতেছি, বিকজ উই নিড দ্যাট। এটা ছাড়া কিন্তু আমরা এগুলো ব্যবসা করতে পারবো না, সেটা লাগবে। এটা ওরা আমার উপরে হাসতে পারে, বাট কাজ বলে দিচ্ছি ব্যাপার না। Okay, this is the one and this basically is the other one. So now if you click on it, now you see everything pretty much over here. এবং আমি মাত্র আপনাদেরকে যে ভ্যালুটা বললাম, দেখেন এখানে এই যে নাম্বারগুলো আমি বলছিলাম, দিস হোয়াট ডিড দে বিকাম, দে বেসিক্যালি বিকাম আ ডিফ সেল, কারণ এগুলাতে অ্যাকচুয়ালি আপনার কোনো এফেক্টিভ ভ্যালু নাই। এবং পরের ভ্যালুগুলো দেখেন আপনার সব নেগেটিভ ভ্যালু আসতেছে, কারণ আপনার অলরেডি ব্যাকের থেকে এই পার্টিকুলার ভ্যালুগুলো বেশি। সো ইট রিয়েলি ডাজন্ট মেক এনি সেন্স। সো এই যে পার্টিকুলার পয়েন্টটা আপনার ডিভার আপ পর্যন্ত আছে, এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই পুরো পয়েন্টটাকে ধরেন এবং এই পুরো পয়েন্টটাকে রেফার করে হোয়াট ইউ ডু, এখানে অ্যাকচুয়ালি একটা প্রধানত একটা জিনিস ক্লিক করেন, যেটা বলা হয় ম্যাক্স। সো আপনি যখন এই ম্যাক্সটা ধরবেন, ম্যাক্স শব্দটাকে ক্লিক করে আমি একটা জিনিস একটু জানতে চাই, এতে সবার মধ্যে কখন আমার এই প্রাইসটা হাইয়েস্ট আসবে? ও আচ্ছা, ডিভিশন ম্যাক্স হবে। কেন ম্যাক্স হবে বলুন তো? ডিভিশনটা ম্যাক্স হবে কেন, ম্যাক্স হবে বলুন তো? বিকজ এটা ইনফিনিটি রেঞ্জ, ইনফিনিটি অ্যামাউন্টে চলে গেছে, ইনফিনিটি অ্যামাউন্টে চলে গেলে সে ইনফিনিটিকে ম্যাক্স হবে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটাকে এখন আরো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ইফ এইটাকে তো রেফার করা যায় না, এটা হচ্ছে ইফ এরর দিয়ে তাকে বলতে দরকার নেই, ইউনিট much better, max for the accepted rows, and then you basically go towards this particular maxation process. আমি এটাকে জাস্ট পার্টিকুলার রো ধরে আগাতে চাচ্ছি, there is a reason behind it. কেন রিজনটা? কারণ আমি এখানে যদি ডিফকে আনি তাহলে আবার ডিভিশন would be basically becoming the max one. সো আমি ম্যাক্সের সেই পজিশনটা থেকে মেইনলি কাজটাকে সরাই নিয়ে আসতে চাচ্ছি। সো দিস ইজ দ্য পজিশন। এখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু একটা মজার ঘটনা অলরেডি ঘটতেছে, কিন্তু ইভেন তো আপনারা জিনিসটাকে ভালো করে দেখতে পারতেছেন না। একটু এইদিকে যদি দেখেন, যখনই আপনি এই রোতে আসেন, একদম ক্লোজ বাই রোতে আসেন, 2% আর 0%, এই নাম্বারটার দিকে একটু তাকান, যখনই আপনার ভ্যালুটার ডিফারেন্স সবচেয়ে কম, সেখানে দেখবেন আপনার আর্নিংস অ্যামাউন্ট অফ দ্য স্টক প্রাইস সবচেয়ে হাইয়েস্ট। কেন? আচ্ছা আমরা এটা করে নিই, তারপরে এটা দেখুন। আপনারা একটা চিন্তা করতে থাকেন, বাই দ্য ইন বিটুইন দ্য টাইম all the geniuses keep on thinking, না শেয়ার প্রাইসের দরকার আছে, বুঝাচ্ছি দরকার আছে, আমি বুঝাচ্ছি। কারণ শেয়ার প্রাইস ইজ এ প্রিটি ইম্পর্টেন্ট ডিনোমিনেটর ফর দ্য মার্কেট, ঠিক আছে? বাট ইভেন দেন ইন রিয়ালিটি আজকাল এভাবে শেয়ার প্রাইস আর নির্ধারিত হয় না। শেয়ার প্রাইস আজকাল মোস্টলি নির্ধারিত হয় বাই মেশিন লার্নিং প্রসেসেস, ঠিক আছে? সেটা আপনি খুব একটা পারবেন না। And obviously this one is the highest one. Question হচ্ছে, this one is the highest one, but is this a practical one? Why not? Cost of capital. Not only cost of capital, yeah, but basically cost of capital is 2% and there is no long-term growth rate. So, under any circumstances, whatever the thing that you would actually have to see is this. What is the minimum benchmark of long-term capital? We already have that. Sorry about that. This is your minimum benchmark of long-term growth rate. And minimum benchmark এর পরেও আপনার একটা highest degree of WACC আছে। যখনই আপনি এমন কোনো ভ্যালু দেখবেন
12% এর পরের ভ্যালুটা কত ব্যাকের 14%, আর 4% এর পরের ভ্যালুটা কত, 4% এর পরের ভ্যালুটা কত, বেসিক্যালি 6%। সো তার মানে এই 14% থেকে আপনি যদি 6% এর ভিতরে দেখেন তাহলে ভ্যালুটা দেখেন 7.6%, which is basically very close to this particular value. So আমরা যদি দেখতে চাই যে ফিজিবিলিটি টেস্ট ওয়াইজ আপনি যদি নিতে চান তাহলে এখানকার কোনো ম্যাক্স ভ্যালুই আপনার কাছে আসবে না। আপনার কাছে সবচেয়ে বেস্ট ভ্যালু আসতে পারে যখন আপনার লং টার্ম গ্রোথ রেট, মানে হচ্ছে আপনার এটা লং টার্ম গ্রোথ রেটটা 4.4% থেকে একটু অ্যাবাভ 6% এর দিকে গেল, এবং আপনার ওয়াটটা যখন বেসিক্যালি অ্যারাউন্ড 12% অ্যাবাভ সামথিং থাকতেছে। সো এই সিচুয়েশনটা থেকে আমরা ধরতে পারি যে আমাদের ক্যালকুলেশনটা মোস্টলি সিমিলার কন্ডিশনে আছে। সো দিস ইজ বেসিক্যালি ওয়ান ওয়ে অফ your equity valuation and at the same time your stock price valuation. Now what you can do, you can even also do it in this way, যে আপনার কাছে এখানে যতগুলো ভ্যালু আছে আপনি এই সবগুলো ভ্যালুকে কনসিডার করে আপনি এই সবগুলো ভ্যালুর সাথে অ্যাকচুয়ালি সিম্পলি মাল্টিপ্লিকেশন করে যত আপনার স্টক, মানে এখানে যদি খুব ভালো করে দেখেন হাউ মাচ অফ এই শেয়ার ভ্যালু, যতগুলো শেয়ার আছে এই শেয়ারের সাথে এই ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করে আপনি দেখতে পারেন আপনার কোম্পানি কন্ডিশনগুলো কত হতে পারে। দ্যাটস জাস্ট ইউর কোম্পানি টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন কন্ডিশন। ঠিক আছে? সো আমরা এই জেনারিক আন্ডারস্ট্যান্ডিংটা করলাম, অ্যান্ড দেন উই আর গোনা প্রসিড উইথ দ্য ফ্যাক্ট যে আপনার ইকুইটি ভ্যালু, শেয়ার ভ্যালু, এখানে দেখেন একই জিনিস ওরা বারবার এই জায়গায় করছে, ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে ক্যালকুলেট করে বেসিক্যালি বের করে নিয়েছে। সো দিস ইজ ইউর প্রোফর্মা ফাইন্যান্সিয়াল মডেলিং। আপনাদের এক্সাম যেটা আসতেছে, কামিং এক্সাম, ইউর কামিং এক্সাম উইল বি অন দিস থিং। দেখেন স্যার এই টেবিলটা দেখতে বসেছি বলেন স্যার। ওখান থেকে আমরা কি রেফার করব? জাস্ট নাকি ওইভাবেই বের করে রেখে হ্যাঁ, ম্যাক্সটা দেখাই যায়। আপনার ম্যাক্স দেখানোর দরকার নেই, ম্যাক্স ইজ নট ইম্পর্টেন্ট। আমি ম্যাক্স দেখাইছি একটা স্পেসিফিক পারপাসে যে ম্যাক্স শেয়ার প্রাইসটা আসতেছে, বাট এটা কি ফিজিবল কিনা সেটা কিন্তু ফিজিবল না, আমি প্রুভ করে দিচ্ছি। সো ম্যাক্স দেখানোর কোনো প্রয়োজন নেই। সো আপনি যেটা দেখাবেন, আপনি টেবিলটা দেখাবেন, টেবিলটা দেখায় আপনার টার্গেট হবে এই যে এই পার্টিকুলার পয়েন্টটা আপনি দেখায়, এই পার্টিকুলার পয়েন্টটাকে আপনি বেসিক্যালি বোল্ড আউট করে দিবেন। সো আপনার এই পার্টিকুলার পয়েন্টটা ইজ বেসিক্যালি বিং ভেরি ভেরি মাচ সিমিলার উইথ দিস পার্টিকুলার প্রাইস। ক্লোজেস্ট ঠিক আছে, the closest one in terms of that. So that's basically most important. আমি অ্যাকচুয়ালি দেখতে চাইবো যে কোন স্টক প্রাইসটা আমার এখানে যতগুলা ওয়াট অ্যান্ড পার্সেন্টেজ রেফারেন্স পয়েন্টের সাথে বেসিক্যালি ক্লোজলি ম্যাচ করতেছে কিনা সেটা আমার টার্গেট। ঠিক আছে? না নেক্সট থিং আমরা Sir, I'm the enterprise value का बेट करते हैं। So NPV function. Sir, हाँ, लेकिन हम adjust नहीं कर सकते। NPV formula लिखना है। Sir, ये देख रहे हैं। हाँ, लेकिन हम adjust नहीं कर सकते। কোনটা मुझे 1 plus interest rate का into 1 plus या तो बस ফর্মুলাটা কি করব এনপিভি না NPV function तो पढ़ হ্যাঁ NPV तो sir Excel function पे छोड़ টোটাল অ্যামাউন্ট রুট করতেছেন টু হোয়াট আপনি আচ্ছা আপনি জানেন দাঁড়া একটা সেকেন্ড আমার কাছে মার্কার নিয়ে আসেন স্যার এদিকে তাকান এটার দিকে তাকানোর দরকার নেই 1 প্লাস ইন্টার 1 প্লাস ওয়াট রেট টু দ্য পাওয়ার অফ স্কয়ার রুট না তো রুটের নিচে আছে সো রুটের নিচে যেই পাওয়ারটা আছে উপরের যেই পাওয়ারটা আছে উপরের অংশকে সে মাল্টিপ্লাই করতেছে উইথ দ্য স্কয়ার রুট অফ দ্যাট পার্টিকুলার নাম্বার সেটা দিয়েই তো আপনার ফাইনাল ভ্যালুটা বের হবে এছাড়া তো আপনার ফাইনাল ভ্যালু বের হচ্ছে না NPV function এর সাথে এনপিভি ফাংশনের সাথে ওটা অ্যাটাচ এনপিভি ফাংশন তো তা ব্যাকে আপনি আবার জিনিসটা বুঝতে আচ্ছা আমি বুঝতে পারছি আপনার কাছে কোন জিনিসটা বুঝতে পারছি রুটটা তো স্যার পুরো ভ্যালুটা দিচ্ছে না মানে পুরো এনপিভিটা না জাস্ট ওই ইয়াটা হচ্ছে স্যার মানে 1 প্লাস আচ্ছা আমি ভুল প্রত্যেকে এদিকে আমি আসি আমার মনে আছে আমি এখানে যে একটা যখন করতেছিলাম থার্ড ব্র্যাকেট বসে একটা ভুল করতে যাচ্ছিলাম মনে আছে থার্ড ব্র্যাকেট বসাইছিলাম মনে আছে থার্ড ব্র্যাকেট বসানোর কারণে কারণ আমি চোখে দেখতেছিলাম না থার্ড ব্র্যাকেট যদি বসাইতাম তাহলে আমার ভুলটা কি হতে পারে কারণ তাইলে পুরো এমপিভি ভ্যালুটার উপরে স্কয়ার রুট করে দিতাম আসলে আমি স্কয়ার রুট করতেছি কেন আমি স্কয়ার রুট করতেছি হচ্ছে 1 প্লাস দ্য ওয়াট অ্যামাউন্ট এর উপরে যত ভ্যালু আসতেছে তাকে আমি স্কয়ার রুট করে ছোট ভ্যালুতে নিয়ে আসতেছি কারণ আমি ওয়াটের অ্যামাউন্টটাকে কি করতেছি
যে ওয়াকের অ্যামাউন্ট ওকে 1 প্লাস 12.5% কত হয় 1.25%, 1.125%, সো 1.125 এটাকে যখন আপনি স্কোয়ার রুট করতেছেন এটা কোথায় যাচ্ছে? এটা ছোট পার্টিকুলার এফেক্টিভ ভ্যালুতে চলে আসতেছে। এই যে ছোট পার্টিকুলার এফেক্টিভ ভ্যালুটা আসতেছে, এই ভ্যালুটা কার সাথে যদি লং টার্ম রেট হয় কার সাথে ম্যাচ করে? Isn't that basically matching or being close by to this specific value? হ্যাঁ কাছাকাছি 6 তখন অ্যাকচুয়ালি কাছাকাছি অ্যাকচুয়ালি লং টার্ম রেটের সাথে আপনার কাছাকাছি চলে আসতেছে না? ম্যাচ করার দরকার কেন স্যার? ম্যাচ করার দরকার এই জন্য কারণ আমি পারপিচুয়াল গ্রোথ রেট কত হিসাবে দেখতে চাই? লং টার্ম রেটের সাথে ম্যাচ করে দেখতে চাই, এই জন্য স্কোয়ার। ওকে, আন্ডারস্টুড স্যার, আমি বুঝতে পারছি। কারণ আমি জানি ওটা ইয়াতে এতটা ডিপে করানো হয় না, বাট এখানে আমরা যেহেতু একটু রিয়েল ভ্যালুয়েশন করবো, এই জায়গায় আমরা এই ফর্মুলাটাকে অ্যাকচুয়ালি লং টার্ম রেটের সাথে ম্যাচ করে নিচ্ছি। ইয়েস, অ্যাকসেপ্টেড, নো প্রবলেম, এটা হয় সরল। থ্যাংক ইউ স্যার। স্যার এগুলো কিন্তু পারা লাগবে, পারা কিন্তু লাগবে, আমি কিন্তু কাউকে ছাড় দিব না ব্যাপারে। সো আমাদের প্রোফর্মা ফাইন্যান্সিয়াল মডেলিং বেসিক্যালি কমপ্লিটেড। যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে শুরু করব, ব্যালেন্স শিটে যাব, ব্যালেন্স শিট থেকে আমাদের টোটাল লায়াবিলিটিজ ইকুইটি জেনারেট করে ফাইনালি আমরা ফ্রি ক্যাশ ফ্লো এর সবগুলো ইনফরমেশন নিয়ে আসি। ফ্রি ক্যাশ ফ্লো থেকে অন দ্য বেসিস অফ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এন্ড লং টার্ম গ্রোথ রেট আমরা যেটাকে বের করে নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের ফ্রি ক্যাশ ফ্লো, টার্মিনাল ভ্যালু এন্ড ফাইনালি এন্টারপ্রাইজ ভ্যালু। সো দিস ইজ লাইক স্ট্যান্ডার্ড ফর্মুলা। আমি চ্যাপ্টার 2 আজকে শেষ করে দিলাম। ও এটাও রেখে দিব, নেক্সট एग्जाम की ओडीएल सर শুধু থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার ওকে, অলরাইট, সবাই এখানে আসেন। দিস ইজ পজিশন, এটা খুব যতদূর সম্ভব বেশি দূর এটা যাবে না, এটা খুব সহজ একটা, মানে এটা অনেক তাড়াতাড়ি শেষ হবে কারণ আপনারা আসলে মেইন কাজ করে ফেলছেন। এরপরে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যালেন্স শিট থেকে আলটিমেটলি পুরো কোম্পানি ভ্যালুয়েশন করতে পারে। সো আমাদের এখানে সব ভ্যালুস দেওয়া থাকবে, তো আমরা প্রথমে হ্যান্ডস অন এটা করব। প্রথমে যা কাজটা মাত্র করছি একই কাজ থেকে আবার ওনারা শুরু করছে। দেখেন, বেসিক ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন টেমপ্লেট থেকে পার শেয়ার বেসিসে শেয়ার প্রাইস কত, এই একটা কাজই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2008 থেকে 2012 ক্যাশ ফ্লো ক্যালকুলেশনকে করার চেষ্টা করব। না, এভরিবডি ওভার হিয়ার, এখানে কিছু মহান ব্যক্তিত্ব থাকবে যারা ক্যাশ ফ্লো এখন ঠিক মতো বুঝে না। একজন না, অনেক লোকজন আছে, আমি নিজেই অনেক কিছু জানা, আমি আপনাদেরকে বাদি দিলাম, আমি নিজেই ভুল। এখন বলি কেন আমি ভুলটা করি, আমি আমার ভুলটা কোথাও করতেছি। আপনার সবার আগে বুঝতে হবে যখনই আপনি ক্যাশ ফ্লো করতেছেন একটা পার্টিকুলার, মানে গো থ্রু ইটস লাইক ইউ আর সাপোজ টু বি টেস্টেড ফর টু থিংস, হ্যাভিং অ্যান ইংলিশ নলেজ অ্যাট দ্য সেম টাইম হ্যাভিং অ্যান ম্যাথ নলেজ। আপনাকে ইংলিশ ওয়ার্ডের ভ্যালু মিনিং জানতে হবে। সো আমরা এই জায়গায় দেখার চেষ্টা করি, যেমন ধরেন অ্যাডিং ব্যাক ডিপ্রিসিয়েশন এন্ড অ্যামortization। ডিপ্রিসিয়েশন ইজ আ নন ক্যাশ এক্সপেন্স, আমি ডিপ্রিসিয়েশনকে অ্যাড ব্যাক কেন করি? ডিপ্রিসিয়েশন ক্যাশব্যাক, ডিপ্রিসিয়েশন আমাদের একটা নন ক্যাশ এক্সপেন্স, আমি অ্যাড ব্যাক কেন করি? চলে যাবো কোথাও, আমি আজকে পড়ালেখা ছেড়ে দেবো, নিজেরও পড়ালেখা করবো না, আমি এখানে বলে কোনো লাভ হচ্ছে না। স্যার বিকজ এই যে জিনিসটা আনরিয়েলাইজ ছিল, আমরা ইংলিশ ওই যে এটা অ্যাসেট ইউটিলাইজ অ্যাসেট যেহেতু ইউটিলাইজ হয়, অ্যাসেট ইউটিলিটির ভিতরে থাকে, অ্যাসেটের টোটাল ভ্যালুটাকে আমরা ক্যাশ ফ্লো হিসেবে কনসিডার করে নিই। সিম্পল থিং, এনিথিং অ্যাড ব্যাক ডিপ্রিসিয়েশন এন্ড অ্যামortization। নেক্সট, ওকে, ওয়াই অ্যাকাউন্টস রিসিভেবল বাড়া, অ্যাকাউন্টস রিসিভেবল বেড়ে যাওয়া ক্যাশ ফ্লোর জন্য নেগেটিভ কেন? টাকা পাচ্ছি, টাকা চলে যাচ্ছে। ঠিক উল্টা ভাবে অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাওয়া আমার জন্য ভালো
এই জিনিসগুলোকে আমার প্রথমত মাথায় রাখতে হবে। আমি নিজেও অনেক সময় এগুলাকে ভুল করে বসতে পারি। কারণ ওই ওয়ার্ডটাকে বুঝি না, ওয়ার্ডটাকে না বোঝার কারণে অনেক সময় ভুল ফেলা যায়। এখন কম হয়, আগে অনেক বেশি হয়। আপনাদেরও হবে, ইটস এ ভেরি ন্যাচারাল প্রসেস, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। নেক্সট, সবার আগে এই জায়গাটাতে দেখব, দিস ইজ বেসিক্যালি কনসলিডেটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আপনি কনসলিডেটেড স্টেটমেন্টের মধ্যে কাকে বাদ দিবেন যেখান থেকে আপনি ফ্রি ক্যাশ ফ্লো পাবেন? এনি কাইন্ড অফ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, any kind of financing activities. I am repeating the word. Any kind of short-term investment activities and any kind of financing activities. এই দুটাকে বাদ দিলে আপনি ফ্রি ক্যাশ ফ্লো পাবেন। এই দুটা জিনিস মাথায় সবসময় রাখবেন। So here you see any kind of short-term investment activities, any kind of financing activities. ঠিক আছে? It will very much give me my overall amount of free cash flows. ঠিক আছে? When I get to the free cash flow, free cash flow পাবো, ভ্যালুয়েশন করব, কোম্পানি ভ্যালুয়েশন করব। ঠিক আছে? এখানে দেখেন, এখন মার্ক ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন রেটে মার্ক কোম্পানি বলে একটা কোম্পানি আছে যার ফ্রি ক্যাশ ফ্লো আমরা ক্যালকুলেট করে নিয়ে আসছি। না, কোয়েশ্চেন হচ্ছে এই কোম্পানিটা করলো 2009, 10, 11 CSC 9, 10, 11, ওকে। আমরা এটাকে ইন হ্যান্ড প্র্যাকটিস করা শুরু করি। আচ্ছা, আমার মনে হয় নেক্সট ক্লাস অনার্স, কারণ দিস ইজ বেসিক্যালি ভেরি ইজি টু ডু, এটলিস্ট দেখে তো সহজই লাগে, আমার সহজ লাগতেছে, আমি জানি না আপনাদের কি অবস্থা। আমার মনে হয় সেটা হচ্ছে আমরা এই পার্টিকুলার কোয়েশ্চেনটাকে করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে উই নিড টু ফাইন্ড আউট these things, we need to do these things at first. ঠিক আছে? এই জিনিসগুলোকে করে আপনি দেখেন এখানে আপনার এই ভ্যালুটা, হ্যাঁ এই যে এই ভ্যালুটা আসছে, এই ভ্যালুটাকে এখানে বসানো হয়েছে। বসায় ও একটা ক্যাশ ফ্লো বের করে দেন স্যার, ফ্লো চার্ট একশো এরকম কিছু। মেইন টার্গেট হবে আপনার ক্যাশ ফ্লো বের করা। সো প্রথম কাজ হবে আমাদের অ্যাকচুয়ালি ক্যাশ ফ্লো বের করা। তারপরে আমরা ক্যাশ ফ্লো বের করে দেন আমরা ক্যাশ ফ্লো থেকে আমাদের কোম্পানি ভ্যালুয়েশন করব। ঠিক আছে? ইকুইটি ভ্যালুয়েশন, কোম্পানি ভ্যালুয়েশন। ঠিক আছে? সো আই গেস উই শুড স্টার্ট অন দ্যাট। এইটা আমরা করা শুরু ইন হ্যান্ড। এটা অবশ্য আমার হাতেও করতে পারি, আমার কোনো ডিফিকাল্ট বিষয় না। আই ডোন্ট সি যে এটার জন্য আপনার স্পেসিফিকলি আগে এক্সেলে প্র্যাকটিস করার দরকার আছে। ইউ ক্যান ইভেন অলসো ডু ইট ইন আ হ্যান্ড, বাট এখানে এমন কোনো লজিক বিহাইন্ড জিনিসপত্র আমি দেখতেছি না। কিন্তু ওরা 3 বছরেরটা কেন করলো? প্র্যাকটিস দেখাইছিল। ও আচ্ছা, বুঝতে পারছি, দ্যাটস দ্য রিজন। স্যার, সরি টু সে, স্যার কিন্তু আমি তো এটা ফার্স্ট টাইম দিচ্ছি, আমি এখানে কিন্তু আমি আপনাদের মতো এই নোটস আমিও ফার্স্ট টাইম দেখতেছি। কথাটা ভালো মতো বুঝেন এখানে ঘটনাটা কোন জায়গায়। যেই জায়গায় আপনার সবচেয়ে বড় ইস্যুটা সেটা হচ্ছে ঠিক 5 বছরের ইনফরমেশন দিয়েই যে আপনার সবসময় কাজ করতে হবে, এটা কথাটা ইজ নট 100% কারেক্ট। কারণ লং টার্ম রেট যে 5 বছরের জন্যই পারফেক্টলি সেম থাকবে, দ্যাটস অলসো নট কারেক্ট। সো আপনি লাস্ট 3 বছরের কনসলিডেটেড রেট নিয়েও কাজ করতে পারেন। ওকে, সো 3 বছরের রেট নিয়ে যদি আপনি কাজ করতে চান, দ্যাট উড অলসো মেক আ মাচ বেটার সেন্স। সো আপনি এই জিনিসটাকে যদি করার চেষ্টা করেন, সো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে নেক্সট ক্লাস, আজকের ক্লাস না, নেক্সট ক্লাস যেটা আপনাদের পরীক্ষা পরে যে ক্লাসটা হবে, আপনাদের কুইজটা হবে এই মানডেতে। কুইজটার ক্লাসের পরে আপনাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমি চেষ্টা করবো কম্পিউটার ল্যাবে ক্লাসটা নেওয়ার, বাট যারা যার ল্যাপটপ নাই সবাই মোটামুটি কম্পিউটারটা নিয়ে আসার চেষ্টা করবো এই একটা ক্লাসের জন্য। আমরা ওখানে যেটা করবো সেটা হচ্ছে ইন হ্যান্ড এই সবগুলো ইনফরমেশন নিয়ে একটা একটা করে সামনে আমরা কাজটা করার চেষ্টা করবো, সো দ্যাট উই ক্যান ক্যালকুলেট ইট বেসড অন 3 ইয়ার্স। ঠিক আছে? এটা খুব ডিফিকাল্ট কোনো কাজ অ্যাকচুয়ালি না, বাট ইস্যুটা হচ্ছে আপনাকে বুঝতে হবে এটা করতেছে কীভাবে। ওকে, বিকজ দিস আর অল দ্য ইনফরমেশন দিস জেনারেলি ডু অ্যাপিয়ার। আমি আরেকটা কাজ করতে পারি, ল্যাপটপ না থাকলে কি করবেন? ল্যাপটপ দিয়ে আসলে ভালো হবে। ল্যাবের কম্পিউটারও করা যায়, কিন্তু স্ট্যান্ডার্ড এই কম্পিউটারের মতো হবে। সিপিইউ নিয়ে আসবো?
সিপিইউ নিয়ে আসলে আমার প্রবলেম নেই, আমি ফিট কানেক্ট করে দেওয়াটা প্রবলেম। আচ্ছা দেখেন এই যে মাত্র আমি আপনাকে যেটা বলছি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ইজ নট পার্ট অফ ফ্রি ক্যাশ ফ্লোস, ঠিক আছে? দেন তারপরে দেখেন পারচেজ অফ সিকিউরিটিজ এন্ড আদার ইনভেস্টমেন্টস নট বেসিক্যালি অ্যান অপারেশনাল অ্যাক্টিভিটি। এখানে দেখেন ওরা খুব ইম্পর্টেন্টলি বলে দিচ্ছে কারা কারা অ্যাকচুয়ালি পার্ট হবে, কারা পার্ট হবে না। এখানে এখানে কিন্তু কয়েকটা ডিফারেন্স আছে, কিছু জিনিস থাকলেও আপনি ইনভলভ করবেন না। সো এই জিনিসটাকে আমার জানতে হবে। আচ্ছা একটা কাজ করি, আমরা লঙ্কা বাংলাতে চলে যেতে। স্যার এখানে স্কুল তো করছিলাম হ্যাঁ আর্থিক অবস্থা ওকে আচ্ছা, যেটা বুঝতে পারছি we need these ones, okay? আপনারা এইসব ইনফরমেশন, ও গ্রুপ বানানো হয়নি এখনো না? আচ্ছা গ্রুপ কি আপনারা নিজেরা বানাবেন না আমি বানিয়ে দেব? just como maximum ম্যাক্সিমাম মিনিমাম পরে তো পুরো ক্লাস এক গ্রুপ হয়ে যাবে। সেমনি ইনফ্যাক্ট করবে ভিডিও করলে লজ্জা তো আমার লাগতেছে আপনাদের কথাগুলো শুনে। 14 জনের মতন অ্যাক্টিভ থাকে বাংলাদেশের ভিতরে টোটাল ক্লাসের মেম্বার 18 বছর। আমরা 5টা গ্রুপে আমি মনে করি এটা আমি একা করতে পারবো সারাদিন বসে। স্যার বলা যায় স্যার, হয় না স্যার, পরে কেউ হয় না স্যার। আপনি এরকম বলেন পরে স্যার পরীক্ষার আগের দিন যে হাই হতাশ করে স্যার সারা রাত জায়গায় 2-3টা ল্যাপটপ নিয়ে কাজ করা হবে স্যার, সম্ভব না স্যার। স্যার এত কম মেম্বার দিয়ে ইম্পসিবল স্যার। আমি করে দেখাই, আমি কি নিজে আমার স্যার আপনি দিতে পারবেন, আপনার বয়সে যাইতে দেন আগে তারপরে দেখবেন। ছি ছি বুড়া বানাই দিল আমাকে। আরে আর কি বাকি আপনার আছে? জায়গায় যা কিছু আর করার নেই। আমি আপনাদের ওইটা নিয়ে বলতেছি না, পয়েন্টটা সেই জায়গায় না, পয়েন্টটা হচ্ছে পয়েন্টটা স্যার বয়স না, পয়েন্টটা হলো জুতার সাইজ। আপনার জুতার সাইজটা মিলিয়ে দিলে আমাদের একটু সময় লাগবে, আর 8 বছর। সেটাও আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে লাইক ওই যে বিগেস্ট চ্যালেঞ্জ ইজ দ্য ওভারঅল থিঙ্কিং প্রসেস দ্যাট অ্যাকচুয়ালি হ্যাভ হ্যাপেন। স্যার ওই মানে টেকনিক্যাল ওই ফাংশন সলভার ফাংশন সবাই নিতে পারবে, ওই কনসেপ্টের সাথে প্রসেসটা এটা আমি আপনাদের সবারই মোটামুটি দেখতেছি। স্যার। এটা ল্যাকিং কিন্তু এখানে হয় না। আমি একটা কথা বলি, ল্যাকিংটা অনেক আগে থেকে হয়ে আসার কারণে এখানে জিনিসটা হইতেছে। স্যার 435 একটা ছেলেরা বলছিলেন না তুমি একা করো, ছেলে তো ডিপ্রেশনে চলে গেছে স্যার। তো মেসেজটা দিয়ে পাগল হয়ে গেছে যে কি করবে অ্যাকচুয়ালি। ও ক্লাসেই আসবে, যাই হোক স্যার, দোষটা তো ওইটা। আমি এখন একটা কথা বলি, সবাই এদিকে দেখেন। আমরা যে কোনো কর্পোরেশনের, যে কোনো পার্টিকুলার অর্গানাইজেশনের ক্যাশ ফ্লো স্টেটমেন্টগুলো সবাই পিক আপ করবে, ঠিক আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে পিক আপ করে এরপরে আপনার কাজ যেটা হবে সেটা আমি অ্যাকচুয়ালি প্রথম থেকেই বলা শুরু করতেছি। প্রথম কাজ হবে খুব সিম্পল একটা কাজ করা, এবং আমি আপনাদেরকে এনকারেজ করব টু টেক হেল্প ফ্রম চ্যাটজিপিটি। ওকে স্যার কি বলতেছেন আপনি, দেখাই কিভাবে কেমন জানেন। প্রথমে আপনারা দেখেন, এখানে দেখেন রিসিভস ফ্রম কাস্টমার্স এন্ড আদার্স, এই শব্দটা দেওয়া আছে। Your job would be to understand whether that particular receipts from customers and others, is this a part of free cash flow or is this not? So how do you understand it? You actually put this cash flow down and then you actually just tally all the terms, not the numbers. I don't care about the numbers. You put the tally and basically start putting all the terms down. What did I say regarding this? Any short-term investments and any kind of financing activities are should be excluded. So আপনি যেটা করবেন সেখানে হচ্ছে যে আপনার রিসিভ ফ্রম কাস্টমার্স এন্ড আদার্স, এই জিনিসটা চ্যাটজিপিটি কে প্রথমে দিবেন, দিয়ে বলবেন যে should this be a part of free cash flow? Now that actually starts making much more sense for you. When that happens, so each of the positions that you are finding over here,
প্রথমে আপনি এই পার্টিকুলার গ্যারান্টিটা নেবেন, নেওয়ার পরে নেক্সট কাজ যেটা করবেন, which I am telling you and I am actually introducing first time in 455, is to take one more step forward. Sorry, রাগ করেন না, everybody come over here. এখানে দেখুন, এবার আপনি মাত্র যে অ্যান্সারটাকে ফাইন্ড আউট করলেন, এই অ্যান্সারটাকে আপনি লিটারেচার রিভিউ দিয়ে সাপোর্ট দিবেন, লিটারেচার রিভিউ দিয়ে সাপোর্ট দিবেন। লিটারেচার রিভিউ Now what is the literature review? Now try and understand, আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। Received from customers and others, এখন আমি আপনাদের সামনে ChatGPT তে যাব, গিয়ে দেখাবো এটা কি, ঠিক আছে? ChatGPT তে ফ্রি ভার্সন নিন, আরো কিছু বলেন স্যার, যে ব্ল্যাক বক্স, ডিপ সি, ওগুলো দরকার নেই, সিম্পল বিষয়। আমরা যেখানে যাব সেটা হচ্ছে received from customers and others, এখানে যাই। ওকে, ঠিক আছে, ওয়াচ। ও ডিরেক্টলি বলতেছে, বাট এই একটা অ্যান্সার, ইজ দিস কারেক্ট? এই কারেকশনটাকে বোঝার জন্য আপনাকে যে জায়গায় যেতে হবে, সেখানে আপনাকে যেতে হবে, সেটা হচ্ছে এখানে। না, এখানে অনেক বড় বড় জিনিস আছে, ঠিক আছে? প্রথমেই দেখবেন আপনি জেনারেলি এই ধরনের বড় নাম্বার যখনই দেখবেন, আপনি তো এত পুরো জিনিস আপনি করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এই পুরো জিনিসটাতে গেলেন, যাওয়ার পরে আপনাকে প্রথমেই দেখতে হবে এখানে ওরা অ্যাবস্ট্রাক্টলি কি বলছে। সো লেটস ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড দিস। The order fulfillment process starts with the receipt of that order either in a publisher's own process, warehouse, whatever that is. আমি যেতে চাচ্ছি এটা কোম্পানি অপারেশনসের মধ্যে করতেছে, ওকে? Customer identification, particularly for several book looks and universal, which can be difficult. However, in request, whatever these things, এই যে পুরা জিনিসটা এখানে বলতেছে, এটা ফাইলিং কাস্টমার্স অর্ডারস, তার মানে হচ্ছে এই পার্টিকুলার ইনফরমেশন থেকে ইউ ডিড নট গেট আ ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন। গো ব্যাক, লেটস সি। The paper assists the user of DCF methods by clearly setting forth the relationship free cash flow and economic value added concepts to each other and to the more traditional applications of DCF thinking. Now, but our approach is more general in that it links to the problems of security valuation, enterprise valuation, and investment project valuation. Additionally, our approach relates more directly to the use of standard financial accounting information. Beginning with cash budget identity, we show that the discounting cash flow, the free cash flow approaches focuses on the periodic total cash flows obtained by deducting total net investment and adding net debt issuance to net operating cash flows. Whereas enterprise valuation approach requires defining periodic total investment of the firm. The moment এই যে একটা সেন্টেন্স বলে দিছে, এই একটা সেন্টেন্সে অটোমেটিক্যালি ডিটারমাইন করে দিছে। স্যার আমরা কিন্তু প্রতিটা মেলোকে এটা ইমেল দেব স্যার। আপনি এভাবে লিখবেন না, লেখাও দেখাই দিচ্ছি, লেখাও দেখাচ্ছি, সেটাও শিখতে হবে, আসতেছি কিভাবে লিখতে হবে সেটাতে পরে। এখানে আসুন, সবাই এদিকে তাকান। The free cash flow approach focuses on the periodic total cash flows. The moment I said the periodic total cash flow part key, received from customers and others is a part of periodic total cash flows because it is coming in. And whenever that is, it is also being supported over here, and as because it is being said over there, so that means that আমরা এই particular valueটাকে periodic cash flow and at the same time free cash flow calculation basically calculate. ওকে, এখন এখানে মহান কিছু স্মার্ট বান্দা থাকবে, তারা করবে কি? এই পুরো ইনফরমেশনটাকে নিবে, এক্সেলে ঢুকাবে, চ্যাট জিপিটিতে দিবে, বলবে ফ্রি ক্যাশ ফ্লো করে দেবো। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট।
ঠিক আছে, আমি জানি এক লাখ আগে করতে বসবে তো, তখন শুরু করুন। ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। কেন থিঙ্ক অ্যাবাউট করবেন না? কারণ আপনি যদি আপনার ওই অ্যানালাইসিস পেপার, যেটা আপনার প্রজেক্ট রিপোর্ট যেটা হবে, ওই রিপোর্টে যদি আপনি এই জিনিসগুলো মেনশন না করেন, আমি আপনার রিপোর্টকে বুঝে নিব আপনি ফ্রি ক্যাশ ফ্লোটা বেসিকলি কোনো ফাইন্ডিংস অথবা বাউন্ডারি দিয়ে আপনি করেন, কোনো সাপোর্ট ইনফরমেশন দিয়ে করেন। সো ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। ডান। আমি ঠিক এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে অ্যানালাইসিস চাই। এখন আপনার প্রশ্ন হচ্ছে স্যার এটা লিখবো কিভাবে? দেখাই। প্রথমে সবাই এখানে যান, ওয়ার্ডে দেখেন আমি কিভাবে লিখতেছি। আপনাদের রিপোর্ট আমি একটা স্পেসিফিক জিনিস বলবো। এখানে রিপোর্ট লিটারেচার রিভিউ দেওয়ার পরে প্রথমে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্সটাকে কল করে আপনি দেখেন আমি কোন জিনিসটা একটু বড় করে দিই বাবা। এটাকে কল করার পরে সবাই এখানে ব্যাক করি। এখানে এই দেখেন এই জায়গায় একটা জিনিস আছে, এটাকে বলা হয় সাইট। ক্লিক অন দ্যাট। ক্লিক অন দিস থিং ইজ কল্ড অ্যাজ দ্য APA ভার্সন। গো ওভার হিয়ার, পুট ইট ডাউন ইন দিস প্লেস। ঠিক আছে, ঠিক আছে। নাও ইউ সে ইট ইন দিস ওয়ে। দেখেন এটাতে আসলাম না। এবার আমরা ঠিক ওই সেন্টেন্সটাকে, ঠিক যে সেন্টেন্সটাকে আমরা এখানে খুঁজে বের করছিলাম, সেই সেন্টেন্সটা ব্যাক করব। The FCS approach focuses on the periodic total cash flows obtained by deducting total less investment and adding the debt insurance, whereas the enterprise value approach requires defining the periodic total investment on the farm. FCS approach and EVA approach both includes other receipts from other receipts from customers and others. Both includes from customers and others as a part of FCS calculation. ঠিক আছে, না শেষ। এইটা এভাবে এটা থাকবে না, জি এটা থাকবে না, দা রেফারেন্স লিস্ট অনেক লম্বা হবে, মিনিমাম 30টা হবে। আমি যতগুলো লিখে আমি একটা রিসার্চ পেপার করেছি 100টার উপরেও ছিল। মানে স্যার এই যে সাইটটা থেকেও যে ডেটাগুলো আমরা নিব, এই ডেটাগুলো টপিকগুলো নিচ্ছি, জি স্যার, ওগুলো এভাবে লিখতেছি রিভিউ দিয়ে যে কেন নিলাম। এখানে আপনি এটা ছাড়া কোনো ইকুইটি ভ্যালুয়েশন করতে পারেন না। স্যার আমরা কি নাম্বারিং করব? অটোমেটিক্যালি নাম্বারিং চলে আসবে। Is it like- এটা আমি দেখাচ্ছি একটা লিখ আপনারা ঠিক আছে, দেয়ার আর লট অফ ওয়েজ। যেমন ধরেন এটা দেখেন, হ্যাঁ ঠিক আছে, এই রেফারেন্স নাম্বারিং করা করা okay, this will be a part of your project. I need the literature reviews. তার মানে এটা ছাড়া প্রজেক্টে কাজ করতে পারবো না। আর আমরা প্রজেক্টের পুরো প্রসেস, আমি আজকে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম, স্লোলি উই আর গোনা কাম ডাউন টু হাউ ক্রিয়েট ডাউন। এবং এটা করার পরেও আপনারা যে প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্টটা কেন, যেমন ধরেন এখন এটা করতে করতে আস্তে 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 আমরা একটা জায়গায় যাবো যে আমাদের রিপোর্টিংয়ে কী কী জিনিস ল্যাক করে, আমরা ওইসব রিপোর্টিংয়ের কন্ডিশনগুলো পড়াশোনা করি। আমাদের কোম্পানি রিপোর্টিংগুলো, বাংলাদেশের কোম্পানি রিপোর্টিং কী কী ল্যাক করে ওগুলো পড়াশোনা করতে হবে। স্যার মানডে তাহলে এক্সাম নেই, মানডে তো মান্ডের এক্সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মান্ডের এক্সামের পর সবাই, হ্যাঁ ইটস অ্যান ইম্পর্টেন্ট থিং যে আমার মান্ডের এক্সামে কী কী করবো। ইনফ্যাক্ট এটা তো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাটলিস্ট এই অংশটুকু এইটা বাদ দিলে আপনার এটাও কিন্তু মোটামুটি পড়ানো হয়ে গেছে।
সো আমি এটা নিয়ে খুব একটা চিন্তিত না। সো 1, 2 and 3 is basically that week 3 part যদি আপনি দেখতে চান 1, 2 and 3 নাও 1 এ আমি লাস্টের একটা অংশ আমি বলে দিয়েছিলাম আবার পড়াবো, ওই একটা অংশ আমি জিজ্ঞেস করবো না মান্ডের এক্সামে। আমি করাইছি বাট আপনাদের কাছে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আসে না। আই ডু রিমেম্বার ইয়েস, আমার কাছে মনে আছে সেটা কোনটা, ওটা আমি আবার করাই দিব, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। whenever you enable this thing একদম এন্ডে চলে যাবে। তাহলে শুধু এই ফাইলটা বাদ দেবো এক্সাম না হেই, কেন বাদ দেব? এই যে আই এম টকিং অ্যাবাউট দ্য রিটায়ারমেন্ট মডেলিং প্রবলেম যেটা ছিল আপনাদের একদম এন্ডে, আপনাদের রিটায়ারমেন্ট মডেলিং এর একটা প্রবলেম আমি করাইছিলাম, দেখেন একদম এন্ডে এইটা ছিল, এটা আমি করাই দিয়েছি, আই ডিড দিস ওয়ান, এটাতে কোনো প্রবলেম ছিল না। কিন্তু দেখবেন রিটায়ারমেন্ট মডেলিং কি এখানে কোনো কোশ্চেনটা আসবে কিভাবে স্যার বুঝে? আসতেছি হ্যাঁ, এই যে এখানে যে জিনিসটা আছে এই সলভার প্যারামিটারস দিয়ে আপনি যদি কাজটা করতে চান, আমি এই সলভার প্যারামিটারস দিয়ে প্রথমত এটাকে করাই নাই। সেকেন্ড হচ্ছে আমি অ্যাকচুয়ালি 1 by 1 করে করায় দেখার চেষ্টা করছি। এই জিনিসটা আপনারা আরেকবার করবেন, শুধুমাত্র রিটায়ারমেন্ট প্রবলেমটা বাদে আপনার লেকচার মানে সবই থাকবে ধরে নিতে পারেন, এক্সেপ্ট অফ রিটায়ারমেন্ট। নেক্সট আর চ্যাপ্টার মানে লেকচার 2 আর লেকচার 3 সবই মোটামুটি থাকতেছে। আমি যতটুকু পজিশনে মানে যেই অংশটুকু থেকে ফ্রি ক্যাশ ফ্লো করাইছি সেই ফ্রি ক্যাশ ফ্লো কিভাবে করতে হবে সেটাও আমি জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে। সো হিয়ার ইউ অ্যাকচুয়ালি স্টার্ট টু টেল এনপিভি, ফিউচার ক্যাশ ফ্লো, ফিউচার ভ্যালুয়েশন, এনপিভি মডেলিং কিভাবে করবেন, এনপিভি মডেলিং এর ফর্মুলাতে কাকে কাকে ইনপুট করতে হয়, এই সবগুলা কোশ্চেনস আমি জিজ্ঞেস করব। দ্যাট উড বি ইউর কুইজ। স্যার এক্সপ্লেনেশন সেটা পেপার ফর হ্যাঁ, এখন উই নিড টু নো দ্য হোয়াট ইউ নো। স্যার এটা 10 মার্কসে হবে, টোটাল নাম্বারের হবে 4%। স্যার কাইন্ড অফ স্যার ফর্মুলা দিয়ে আমরা এক্সপ্লেন করে দেবো এরকম। 455 এর মেইন যেটা পরীক্ষা হবে সেটা হবে যেই দিন আপনারা প্রজেক্টের প্রেজেন্টেশন, ওটাতে আমি একা থাকবো, নজরুল স্যার থাকবে, মির্জা স্যার থাকবে, এবার হচ্ছে চ্যানেল স্যার থাকবে, চ্যানেল স্যার ইন্টারভিউ হবে 455, ওটাই মেইন। স্যার তাহলে তো ফিল করতে আগে বলবেন আগে বলবেন না।